27 থেকে 31 পৃষ্ঠার বহু নির্বাচনী। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন বাংলা 26 এর পক্ষ থেকে। দ্বিতীয় অধ্যায় ব্যাকরণ বইয়ের দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব, এই সম্পর্কে বহু নির্বাচনী রয়েছে, মোটামুটি 60-70টা। তো আমি আজকে 27 থেকে 31 পৃষ্ঠার 35-40টা এই পার্টে তুলে ধরছি, বাকি অংশ আগামী পার্টে। তো এখানে ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেটা হচ্ছে বলে বাকযন্ত্র। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারিত হয়। যে ধ্বনি উচ্চারণকালে ফুসফুস তাড়িত বাতাস মুখের কোথাও না কোথাও বাধা পায় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে, আর যেটা বাধা পায় না সেটা স্বরধ্বনি। যাই হোক, বাকযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি উৎপাদন করি। বাকযন্ত্রের উপাদান কোনটি? বাকযন্ত্র, বাকযন্ত্র বলতে যেসব যন্ত্রের সাহায্যে আমাদের যে ধ্বনি উচ্চারণ করি, এই ধ্বনি উচ্চারণ করার সময় যেসব প্রয়োজন হয়, ফুসফুস, শ্বাসনালী, স্বরযন্ত্র, তালু, এই সব কয়টি প্রয়োজন হবে। ঠিক আছে। এরপর পাঁচ নম্বরটা, যে বাকধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেটা হচ্ছে স্বরধ্বনি। কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়? আসলে এখানে মুখ ও নাক দিয়ে বের হয়, মুখ ও নাক দিয়ে, সেটা হচ্ছে রস্বই। ঠিক আছে। স্বরধ্বনির উচ্চারণের কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ? এখানে অপশন আছে 2টি, 3টি, 4টি, তাই না? তাহলে এখানে অপশনটা হচ্ছে স্বরধ্বনি উচ্চারণের কয়টি বিষয়, এটা 3টি হবে। অর্থাৎ ঠোঁটের অবস্থা, স্থান, এটা আছে এরকম, ঠোঁটের আকৃতি, এগুলো। তারপর কোনটি স্বরধ্বনির উচ্চারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ? স্বরধ্বনি উচ্চারণের জন্য ওই জিভের অবস্থান এবং ঠোঁটের আকৃতি, এগুলো কিন্তু রিডিংয়ের মধ্যে একবারে হুবহু তোমরা পেয়ে যাবে। এই জন্য এই অধ্যায়ের রিডিংটা ভালো করে পড়তে হবে। আর রিডিংটা তো আমি বরাবর আলোচনা করে আসছি, এছাড়া ক্লাসটা নেওয়া আছে আমার, সো ওখান থেকে রিডিং বেশি বেশি করে শুনবে। কোমল তালুর অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে যে জাতীয় স্বরধ্বনি হিসাবে উচ্চারণ করতে হয় তা হচ্ছে মৌখিক স্বরধ্বনি আর অনুনাসিক। উত্তর হবে 1-2, তার মানে ক নম্বরটা উত্তর। জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে সম্মুখ স্বরধ্বনি বলে। যেহেতু এখানে লেখা আছে সামনের, সো এই সামনের কথাটা সম্মুখ স্বরধ্বনি, এভাবে মনে রাখতে হবে। কারণ এই বিষয়গুলো ধ্বনিতত্ত্ব অধ্যায়টাই অ্যাকচুয়ালি একটু জটিল, যার কারণে এভাবেই মনে রাখতে হবে। জিভ স্বাভাবিক অবস্থায় থেকে, মানে আমাদের যে জিহ্বা, সেই জিভ স্বাভাবিক অবস্থায় থেকে, অর্থাৎ সামনে কিংবা পেছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয় সেটা হচ্ছে মধ্য স্বরধ্বনি। সেটা কি? মধ্য স্বরধ্বনি। এরপর পরের পৃষ্ঠা 12 নম্বরটা, জিভের পেছনের অংশের সাহায্যে উচ্চারণ করতে হয়। পেছনের, তাহলে অবশ্যই সেটা পশ্চাৎ, পেছনে আছে পশ্চাৎ, এটা মনে রাখা সহজ উপায়।
জিভের সবচেয়ে 13 নম্বরটা, জিভের সবচেয়ে উপরে উঠে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, জিভে সবচেয়ে উপরে উঠে, তাহলে অবশ্যই উচ্চ স্বরধ্বনি। আচ্ছা, যেহেতু উপরে, তারপর জিভ সবচেয়ে নিচে অবস্থান করে, নিম্ন স্বরধ্বনি। ওয়াও, অনেক মিলে যাচ্ছে, নিচে তাই নিম্ন। ঠিক আছে। আচ্ছা, 15 নম্বর, জিভ নিম্ন স্বরধ্বনির তুলনায় উপরে এবং উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে থেকে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে উচ্চ মধ্য স্বরধ্বনি বলে, তাই না? তাকে উচ্চ মধ্য স্বরধ্বনি বলে। আচ্ছা, এরপর জিভ উচ্চ মধ্য স্বরধ্বনির তুলনায় নিচে নিম্ন স্বরধ্বনি থেকে উপরে উঠে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে নিম্ন মধ্য স্বরধ্বনি বলে। বাহ, এখানে আছে মধ্য, এখানে আছে নিম্ন, নিম্ন মধ্য স্বরধ্বনি বলে। ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোর উচ্চারণে কয় ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? ঠোঁটের অবস্থা, তো ঠোঁট স্বরধ্বনি যখন স্বরে রস্বই এগুলো উচ্চারণ করো, সেটা কিন্তু একটা গোল আর একটা অগোলাকৃতি, তার মানে দুই প্রকার। উচ্চ সম্মুখ স্বরধ্বনির উদাহরণ রস্বই। উচ্চ সম্মুখ স্বরধ্বনির উদাহরণ রস্বই হবে। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে তোমার 19 নম্বর বলেছে, যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গলাকৃতি হয় সেই স্বরধ্বনিগুলোকে গলাকৃতি স্বরধ্বনি বলে। এটা তো একেবারে সহজ হিসাব, তোমরা বুঝতে পেরেছ। গলাকৃতি ওখানে লেখাই আছে যেহেতু গলাকৃতি। আর গলাকৃতি স্বরধ্বনি কোনটি? স্বরেও উচ্চারণ করো, দেখো একটু গোল হবে, রস্বই বা স্বরিয়া এগুলোর চেয়ে, তাই না? আচ্ছা, এরপর 21 নম্বর, যেসব স্বরধ্বনির উচ্চারণে ঠোঁট গোল না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে সেগুলো অগোলাকৃতি। এটাও মনে রাখা খুব সহজ, গোল হয় না তাহলে মানে অগোলাকৃতি। আর অগোলাকৃতি স্বরধ্বনি কোনটা? এ উচ্চারণ করার সময় দেখো তোমার ঠোঁট বিশেষভাবেই কিন্তু মানে চেপটা হয়ে যাবে, বিস্তৃত হয়ে যাবে। এরপর মৌখিক স্বরের অনুনাসিক উচ্চারণ হলে কি ঘটে? যদি মৌখিক স্বরের অনুনাসিক উচ্চারিত হয় তাহলে শব্দের অর্থ কিন্তু বদলে যাবে। ঠিক আছে, এগুলো রিডিংয়ের মধ্যে হুবহু আছে। তারপর কোমল তালু নিচে নেমে গিয়ে কোন স্বরধ্বনি উচ্চারণ করে? কোমল তালু নিচে নেমে গিয়ে অনুনাসিক। ঠিক আছে, অনুনাসিক স্বরধ্বনি। আচ্ছা, এগুলো যদি মনে না থাকে বারবার দেখে নেবে, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, ইনশাল্লাহ একদিন হয়ে যাবে, তাই না? একবার দুইবার করতে করতে, এই জন্য বারবার শুনবে। আর নইলে এই ভিডিওটি এমনি, যেহেতু আমি টিক দিয়ে দিচ্ছি, ওপেন করে চোখের সামনে ধরে রাখবে, অটোমেটিকভাবে আয়ত্ত হয়ে যাবে। একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে? অনুনাসিক। নাক ও মুখ দিয়ে বের হওয়া মানেই সেটা অনুনাসিক। আচ্ছা, এর পরবর্তীতে 26 নম্বরটা লক্ষ্য করছো, কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয়, তারপর কেবল নাক দিয়ে বের হয়ে যায়? সেটা হচ্ছে ল। ঠিক আছে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপের নাম ফলা, ব্যঞ্জন বর্ণ। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার। ঠিক আছে, কার স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ হলে ফলা। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি। ঠিক আছে। আচ্ছা, তারপর 29, উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে, উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলো
খুবই সহজ। উপরের ঠোঁট আর নিচের ঠোঁট অবশ্যই ওষ্ঠ, যেহেতু ঠোঁটের কথা লেখা আছে এখানে। আর উপরের ঠোঁট আর আমাদের নিচের ঠোঁট মিলে দ্বি-ওষ্ঠ, মানে দুটা ঠোঁট, তাই দ্বি-ওষ্ঠ। ওষ্ঠ মানেই ঠোঁট। জিভের সামনের অংশ উপরের পাটির দাঁতের নিচের অংশকে স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়? অবশ্যই দন্তধ্বনি। ঠিক আছে। তারপর জিভের সামনের অংশ এবং উপরের পাটির দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে কোন ধ্বনি উচ্চারিত হয়? দন্তমূলীয়। দন্তমূলীয়। জিভের সামনের অংশ পেছনে কুঞ্চিত বা বাঁকা হয়ে কোন ধ্বনি উৎপাদিত হয়? তালব্য দন্তমূলীয় ধ্বনি। সামনের অংশ পেছনে কুঞ্চিত বাঁকা হয়ে কোন ধ্বনি উৎপাদিত হয়? এগুলো কিন্তু রিডিংয়ের মধ্যে হুবহু আছে। হ্যাঁ, বেশি বেশি পড়লে এটা মানে চলে আসবে আয়ত্তে। জিভের সামনের অংশ উপরে গিয়ে শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়? জিভের সামনের অংশ, এটাও তালব্য দন্তমূলীয় ধ্বনি। ঠিক আছে, তালব্য দন্তমূলীয় ধ্বনি। জিভের তারপর জিভ প্রসারিত হয়ে সামনের অংশ শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়? জিভ প্রসারিত হয়ে, তো এটা অবশ্যই তালব্য হবে। ঠিক আছে। 34 নম্বর তালব্য ধ্বনি। ত থ, হ্যাঁ, প্রসারিত হচ্ছে। এটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক। জিহ্বার নরণচরণ তুমি নিজেও প্র্যাকটিস করতে পারবে যে তালব্য ধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিভের আকৃতিটা কেমন হচ্ছে। হ্যাঁ, তাহলে কিন্তু প্র্যাকটিক্যাল প্রমাণ যখন হবে এটা মনে রাখতে পারবে। তারপর জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়? ক, খ, জিহ্বামূলীয়। হ্যাঁ, মনে হয় জিহ্বামূলীয়ই হবে এটা। তোমার জিভের পিছনের অংশ উঁচু হয়ে আলজিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে, ইয়েস, জিহ্বামূলীয় ধ্বনি, এটাই হবে। 36 নম্বর কণ্ঠনালীর মধ্যে ধ্বনিবাহী বাতাস বাধা পেয়ে উচ্চারিত হলে তাকে কণ্ঠনালীয় বলে। এই যে কণ্ঠনালী আছে, সো এটার সাথে এটা মিল রয়েছে। তোমরা এটা মুখস্থ মানে মনে রাখতে পারবে এটা। এরপর জিহ্বামূলীয় ধ্বনি কোনটি? ক বর্গের যতগুলো সেগুলো, ক, খ, গ, ঘ, এগুলোই হচ্ছে জিহ্বামূলীয় অথবা কণ্ঠমূলীয়, একই উচ্চারণ। ঠিক আছে। কণ্ঠ অথবা জিহ্বামূলীয় একই ধ্বনি। কণ্ঠ, তালব্য, দন্ত, মধ্য, ওষ্ঠান্য, তাই না? এইভাবে আগে মনে রাখিয়েছি। আমি একটা ক্লাসও নিয়েছি, দেখবে আমার ছবি আর দেওয়া আছে। হ্যাঁ, কোনটা কোন বর্গের। কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। মানে কণ্ঠ মানে ক, খ, গ, ঘ, ও। কণ্ঠ তালব্য, তালব্য মানে চ, ছ, বর্গীয় ঝ, এগুলো। তারপর হচ্ছে তোমার মূর্ধন্য ট, ঠ, ড, ঢ, এগুলো মূর্ধন্য। তারপর দন্ত হচ্ছে ত, থ, দ, ধ, এটা হচ্ছে দন্ত। এইভাবে। তারপর তোমার দন্ত। ওষ্ঠ মানে প, ফ, ব, ভ, ম। দেখো, ওষ্ঠ মানে ঠোঁট, তাই প, ফ, ব, ভ, ম উচ্চারণ করতে গিয়ে দুটো ঠোঁটের সাহায্য প্রয়োজন হচ্ছে। ঠিক আছে। তাহলে শিক্ষার্থীর বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামী দিনে দ্বিতীয় পার্টে বাকি বহু নির্বাচনের উত্তর দিয়ে দেব। তো সে পর্যন্ত অপেক্ষা করো। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবে, কমেন্ট করে জানিয়ে দিবে কোনো বিষয়ে সমস্যা থাকলে। তোমাদের সবসময় মঙ্গল কামনা করে এবং অ্যাম্বিশন পূরণ হোক তোমাদের সবার জীবনে। আল্লাহ হাফেজ।